পুরী পুরী মানেই উত্তাল সমুদ্র আর নীল জল, আর সে সঙ্গে জগন্নাথ দেবের মন্দির দর্শন। আমরা প্রায় সবাই জগন্নাথ দেবের মন্দির দর্শন করেছি, কিন্তু এর পিছনে রয়েছে বেশ কিছু ইতিহাস এবং বৈশিষ্ট্য। তাই তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে, এবং সেই সঙ্গে তুলে ধরবো এই মন্দিরে গেলে তোমরা কী করে পুজো দিবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, নিউ ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা স্নান করে আমরা আছি পুরীর মন্দিরে পুজো দিতে। সেই জন্য আমরা প্রথমে একটা টোটো করলাম। এই টোটোতে ভাড়া পড়লো 120 টাকা। এই টোটোতে করলাম, এই টোটোতে করে যাচ্ছি। এই টোটোতে ভাড়া পড়লো 120 টাকা। আর এখন বাজে 9:04, আমরা এই টোটোতে করে বেরিয়ে গেলাম। এখন বাজে 9:10, আমরা এসে পৌঁছলাম পুরীর মন্দিরে। এই পুরীর মন্দির তৈরি হয় 1078 সালে এবং মেরামতি হয় 1174 সালে, এবং এই মেরামতির পর আজকের এই জগন্নাথ মন্দির এই রূপ ধারণ করে। এই মন্দিরের সবচেয়ে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই মন্দিরের যে সুদর্শন চক্র দেখছো, এই চক্রটা তোমরা যেদিক থেকে দেখো না কেন সবসময় আমাদের সামনের দিকে থাকবে। সেই সঙ্গে এর মাথার উপরে যে পতাকাটা দেখতে পাচ্ছ উঠছে, এটা সবসময় হাওয়ার বিপরীত দিকে উড়ে। সাধারণত সমুদ্র তটে হাওয়ার চলন হয় দিনের বেলা সমুদ্র থেকে সমুদ্র তীরের দিকে, এবং সন্ধ্যাবেলা সমুদ্র তীর থেকে সমুদ্রের দিকে। কিন্তু পুরীর ক্ষেত্রে তা হয় উল্টো। এই মন্দিরের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে কখনো এই মন্দিরের উপর থেকে কখনো কোনো পাখি উঠতে দেখা যায় না, বা কখনো কোনো বিমান এই মন্দিরের উপর দিয়ে চলাচল করতে পারে না। এই মন্দিরের আরেকটা বিশেষ বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের মহাপ্রসাদ। এই প্রসাদ যত মানুষই খাক না কেন তা কখনো কম পড়ে না, এবং সেই সঙ্গে এই মহাপ্রসাদ রান্নার সময় পরপর 7খানা পাত্র একসঙ্গে বসানো হয়। কিন্তু রান্না হওয়ার সময় উপরে যে পাত্রটা আছে সেটা রান্না আগে হয়, তারপরে ধাপে ধাপে নিচে পাত্রগুলো রান্না হয়। এই মন্দিরে সিংহদ্বার আছে। এই সিংহদ্বার পেরিয়ে গেলে এরপর আর ভিতরে কোনো সমুদ্রের শব্দ বা আওয়াজ আমার ভিতরে শুনতে পাই না, কিন্তু আবার সিংহদ্বার বাইরে পেরিয়ে এলেই আমরা আবার সেই শব্দ শুনতে পাই। এই মন্দিরের উপরে যে পতাকা দেখতে পাচ্ছ, এই পতাকাটা প্রতিদিন পরিবর্তন করা হয় বা চেঞ্জ করা হয়। যদি কোনো একদিন চেঞ্জ করতে না পারে পুরোহিত, তাহলে পরপর 18 বছর আর পুজো হবে না। পুরী জগন্নাথ ধামের প্রধান উৎসব হচ্ছে রথযাত্রা। সেই উপলক্ষে প্রতি বছর প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা যায় মাসির বাড়ি, আবার ওখান থেকে ফিরে আসে। পুরীর জগন্নাথ মূর্তি, প্রভুর মূর্তি নির্মাণের পিছনে ইতিহাস হচ্ছে পুরীর রাজা ছিলেন ইন্দ্রদেমন, এবং তিনি ছিলেন খুব শক্তিশালী এবং অহংকারী। রাজা জানতে পেরেছিলেন যে প্রভু শ্রীকৃষ্ণর মৃত্যুর পরে তার দেহ দাহ করার পরে তার যে অস্থি ছিল সেটা সমুদ্রে ভাসানো হয়। ভাসানোর পরে তার হৃদয়টি আবার সমুদ্রের উপর ভেসে উঠে পুরীর আদিবাসী সম্প্রদায়ের কাছে মূর্তি আকারে ছিল। রাজা যখন জানতে পারে তখন রাজা সেই মূর্তি আনতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেই মূর্তি উধাও হয়ে গেছে। এতে তিনি খুব অনুশোচনা বোধ করে এবং দুঃখিত হন। তারপরে তিনি জগন্নাথ প্রভুর মূর্তি নির্মাণের জন্য আদেশ দেয়, এবং প্রভু জগন্নাথ মূর্তি তৈরি হয়। সেই সঙ্গে প্রভুর মন্দিরও তিনি তৈরি করেন। সঙ্গে আরও একটা কাহিনী জানতে পারা যায়, যখন প্রভু শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করে, তাতে প্রভু বলরাম এবং সুভদ্রা খুবই কষ্ট পায়। এতই কষ্ট পায় যে ওনারা প্রভুর অর্ধদগ্ধ দেহ নিয়ে সমুদ্রে, অর্থাৎ দ্বারকার নিচে সমুদ্রে নিচে ঝাঁপ দেয়। সেই একই দিনে পুরীর রাজা ইন্দ্রদেমন স্বপ্নে দেখেন যে প্রভু শ্রীকৃষ্ণের দেহ কাঠের গুঁড়ি আকারে সমুদ্রের উপর থেকে ভেসে আসছে। তখন তিনি সেই কাঠের গুঁড়ি নিয়ে প্রভুর মূর্তি বানানো এবং একটা মন্দির বানানোর সিদ্ধান্ত নেয়। স্বপ্নাদেশ দেখে রাজা কাঠের গুঁড়ি তো পেয়ে গেলেন, কিন্তু এই কাঠের গুঁড়ি থেকে প্রভুর মূর্তিকে বানাবে শিল্পীর সন্ধান শুরু করলেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এক বৃদ্ধ শিল্পী হিসাবে এসে রাজাকে বলেন তিনি এই কাঠের গুঁড়ি থেকে মূর্তি তৈরি করবেন। কিন্তু এই বৃদ্ধ শিল্পী একটা শর্ত দেয় রাজাকে, যখন তিনি প্রভুর মূর্তি তৈরি করবেন তখন যেন কেউ তার কাজে কোনো রকমভাবে বিঘ্ন না ঘটায়। আর যদি ওনার কাজে কেউ বিঘ্ন ঘটায় তবে তিনি সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই মূর্তি বানানো বন্ধ করে ওখান থেকে বেরিয়ে যাবেন। আর অন্য কোনো উপায় না পেয়ে রাজা রাজি হয় এবং শিল্পী মূর্তি বানানো শুরু করে। শিল্পী কাঠের গুঁড়ি নিয়ে একটি কক্ষে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়। এরপর দিনের পর দিন কেটে যায়। শিল্পী খাওয়া দাওয়া, জলপান কিছুই না করে কাঠের গুঁড়ি নিয়ে ঘরের মধ্যেই থাকে।
দিনের পর দিন এইভাবে চলার ফলে রাজার কৌতূহল এবং ধৈর্যের বান আর সহ্য হয়েছিল না। তাই রাজা একদিন দরজা খুলে ফেলে। দরজা খুলতেই দেখেন বৃদ্ধ শিল্পী আর সেখানে নেই এবং মূর্তিটি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এই অবস্থায় রাজা নিজের ভুল বুঝতে পারে, কিন্তু এই অর্ধ সমাপ্ত মূর্তিটাকে নিয়েই পুজো শুরু করার জন্য সিদ্ধান্ত নেয় এবং পুরীর মন্দির তৈরি করে এই অর্ধ সমাপ্ত মূর্তিটিকে নিয়েই পুজো শুরু করা হয়। এই শিল্পী অন্য কেউ না, আর এই শিল্পী ছিল স্বয়ং বিশ্বকর্মা। বন্ধুরা, এই ছিল পুরী মন্দিরের ইতিহাস। এবার তোমাদেরকে বলছি, যদি কখনো পুরী মন্দিরে পুজো দিতে যাও, বাইরে থেকে বা পান্ডালের সঙ্গে পাল্লায় কোনো মতে পড়বে না। নিজে থেকে বাইরে থেকে ভোগ নিয়ে যাবে। ভোগ নিয়ে গিয়ে নিজে থেকেই ভক্তি সহকারে সেই ভোগ দূর থেকেই প্রয়োজন হলে ঠাকুরকে দেখিয়ে বাইরে বেরিয়ে আসবে। আমাদের প্রভু শ্রীকৃষ্ণ বা জগন্নাথ বলরাম সুভদ্রা উনি সবার, উনি কোনো পান্ডাদের জন্য নয়। গেলে পান্ডারা খুব ধরাধরি টানাটানি করবে, কিন্তু ওদের কথায় কান না দিয়ে নিজে থেকে পুজো দিবে। মন্দিরের ভিতরে রয়েছে একটা অফিস এবং ওনারা বলবে এই অফিস থেকে ভোগ কিনতে। সেই অফিসে ভোগের যা দাম নেবে তার থেকে তুমি সেই টাকা দিয়ে বাইরে ভোগ কিনে নিয়ে গিয়ে ভিতরে গিয়ে ভালো মন দিয়ে পুজো দিতে পারবে। প্রভু সবার, প্রভু কোনো পান্ডা বা কোনো ব্রাহ্মণ সমাজের নয়। ব্রাহ্মণ বলতে তাদেরকেই বোঝায় যার ব্রহ্মজ্ঞান আছে। একমাত্র প্রভু তাদেরকেই বলছে ব্রাহ্মণ। তাহলে এই ছিল পুরী জগন্নাথ মন্দিরের কিছু আশ্চর্য বিষয় বা কিছু বৈশিষ্ট্য, সেই সঙ্গে পুরী মন্দিরের ইতিহাস, এবং সেই সঙ্গে পুরী মন্দির পুজো দিতে গেলে কী করে পুজো দেবে, নিজে থেকেই পুজো দেবে, অন্য কারোর সঙ্গ নিয়ে পুজো দেওয়া দরকার নেই। তাহলে এই কিছু বিষয় তোমার সামনে তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। জয় জগন্নাথ। তো প্রথমে আমরা এখানে চলে আসছি একটা সরকারি জায়গায়, যেখানে মোবাইল এবং জুতো রেখে দিয়ে পুজো রওনা দিব পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে সরকারি স্ট্যান্ড। আমরা এখানে আমাদের মোবাইল এবং জুতো রেখে দিচ্ছি। তো যেমন কি এখানে লেখা আছে ফ্রি শু এবং মোবাইল স্ট্যান্ড। এমনি যদি বাইরে জুতো রাখো তাহলে জুতোর জন্য নিয়ে 5 টাকা করে, মোবাইল রাখার জন্য 20 টাকা করে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, এবং ভিতরে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, সেই জন্য দেরি হলো। এখন বাজে 11:30। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং স্বর্গদ্বার যাওয়ার জন্য আমরা আবার টোটো করে নিলাম। এই টোটোতে আমাদের ভাড়া পড়লে এবার 150 টাকা করে। 200 টাকা পড়েছিল, 150 টাকাতে রাজি হলো।